ক্লাস থেকেই একটু কন্টিনিউশন করব। কন্টিনিউশনটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম আমাদের যে ড্রাগ, পেডিয়াট্রিক ড্রাগ এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা, একটা হচ্ছে ইয়াংস ফর্মুলা, আমরা চাচ্ছিলাম ইয়াংস ফর্মুলা ইউজ করতে, আরেকটা এখানে আরো 4-5 রকম ফর্মুলা আছে। তো আমাদের ইউজুয়ালি এই দুইটা ফর্মুলা দিয়ে বেসিক্যালি ড্রাগ ডোজ কাউন্ট করা হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, এবং এটা অ্যাপ্রক্সিমেট একটা ডোজ হয়। সাধারণত এটা একটা ফ্র্যাকশনে আসে, এই ফ্র্যাকশনটাকে সামনের নিয়ারেস্ট রাউন্ড ফিগারে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে বলছিলাম এটা মনে রাখা, এটা কিন্তু এমসিকিউ তে অনেক সময় কোশ্চেন আসে যে ইয়াংস ফর্মুলাতে কি ইউজ করা হয়। ইয়াংস ফর্মুলার বেসিক কম্পোনেন্ট হচ্ছে এজ, এখানে বয়সটা ইউজ করা হচ্ছে, বয়স ইউজ করা হচ্ছে, এবং এখানে ফর্মুলাটা এরকম যে এজ, এটা মিলিগ্রামে, যে ড্রাগ কাউন্ট যেটা আসবে আলটিমেটলি সেটা মিলিগ্রামে আসে, এবং আমাদের সূত্রটা হচ্ছে এজ ইনটু অ্যাডাল্ট ডোজ। যদি এজ হয় 5, অ্যাডাল্ট ডোজ হবে 500 ডিভাইডেড বাই এজ প্লাস 12। আমরা গত ক্লাসে বোধহয় আমরা বলছি এটা। তো সেটাতে যা অ্যান্সার আসবে সেটা নিয়ারেস্ট রাউন্ড ফিগারে নিয়ে গিয়ে আমরা এটাকে মিলিগ্রামে এটাকে এক্সপ্রেস করব। আচ্ছা, আবার ক্লার্কস ফর্মুলাতে এটা মেইন কম্পোনেন্ট হচ্ছে বডি ওয়েট। তো এখানে কোয়েশ্চেন থাকে যে ক্লার্কস ফর্মুলাতে কি ইউজ করা হয়, মেইন কম্পোনেন্ট বা এটাকে কাউন্টার ড্রাগ ডোজ হিসাব কাউন্ট করার জন্য কি ইউজ করা হচ্ছে। বেসিকলি এখানে আমাদের ইউজ করা হচ্ছে, মেইন কম্পোনেন্ট হচ্ছে এখানে হলো পেশেন্টের বডি ওয়েট ইন পাউন্ডস ইনটু অ্যাডাল্ট ডোজ ডিভাইডেড বাই 150। এইটা হচ্ছে একটু ডিফারেন্ট হবে, ইয়াংস ফর্মুলা থেকে ক্লার্কস ফর্মুলা একটু একটু পার্থক্য হবে। কাজেই সেই আমাদের এটা মনে রাখতে হবে, ইয়াংস ফর্মুলাতে প্রথম কথা হচ্ছে মেইন কম্পোনেন্ট এজ, ক্লাস ফর্মুলাতে আমাদের হচ্ছে বডি ওয়েট ইন পাউন্ডস, এটা হচ্ছে আমাদের হিসাব, এবং যা এটা কাউন্টে আসবে ফাইনালি সেটা আমরা সবসময় মিলিগ্রামে হিসাব করব, এমজি যেটা বলি 500 এমজি, 250 এমজি এরকম করে, আর জিএম যখন আমরা লিখি সেটা হচ্ছে গ্রাম। ঠিক আছে, আচ্ছা। আর তখন আরেকটা জিনিস আমরা বললাম যে কোনো কিছু যদি আমাদের মনে না থাকে তাহলে আমাদের একটা হিসাব আমরা করি, ড্রাগ ডোজ অ্যাজ এ জেনারেল রুল। সেই জেনারেল রুলে হচ্ছে হিসাব করা হয় যে পেশেন্টের বয়স যদি 10-এর বেশি হয় তাহলে তাকে যেই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা, যে ওষুধটা দেওয়া হবে সেটা আমরা দিব হচ্ছে সেটা হচ্ছে অ্যাডাল্ট ডোজে। 6 থেকে 10 বছর বয়স যদি হয় একটা বাচ্চার তাহলে তাকে দিব হাফ অফ দি অ্যাডাল্ট ডোজ, আর লেস দেন 6 ইয়ার্স, দ্যাট ইজ अबाउट 1 থেকে 5 ইয়ার্স যদি বয়স হয় তখন তাকে আমরা দিব হচ্ছে 1/4 অফ দি অ্যাডাল্ট ডোজ। তাহলে যদি একটা অ্যাডাল্ট ডোজ সাপোজ যদি ধরি 500 মিলিগ্রাম, তাহলে যদি বাচ্চার বয়স 10 বছরের বেশি হয় তাহলে তাকে আমরা 500 মিলিগ্রামই ডোজটা আমরা অ্যাডমিনিস্টার করব। যদি তার বয়স 6 থেকে 10 বছর হয় তাহলে তাকে 500 মিলিগ্রামের অর্ধেক, তার মানে হচ্ছে 250 মিলিগ্রাম তাকে আমরা অ্যাডমিনিস্টার করব। আর যদি তার বয়স 6 বছরের কম হয় তাহলে তাকে আমরা 1/4, দ্যাট মিনস আমরা হচ্ছে 125 মিলিগ্রাম তাকে ড্রাগ ডোজটা অ্যাডমিনিস্টার করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার। এখন দেখো আবার এটা আটকে গেল। আচ্ছা, আমরা আবার স্লাইড শোতে যাই, দেখি মাঝে মধ্যেই স্লো হয়ে যাচ্ছে আমাদের, সমস্যা পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন আমরা সেদিন করছিলাম, প্রথম দিন করা হয়েছিল যে স্কোপ অফ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি, যে আমরা কতখানি লিখবো। এখন আমরা তোমাদেরকে দেখাইছিলাম স্কোপ অফ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ইজ হিউজ। আমরা পিছন দিকে যাচ্ছি একটু,
এখানে আমাদের 16টা পয়েন্টস আমরা এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম স্টার্টিং ফ্রম, দেখো এই যে আটকে যায় কেন যে সমস্যা। আচ্ছা, বারে আটকে যাচ্ছে। তো আচ্ছা, তো এইটা আমাদেরকে কোয়েশ্চেন পরীক্ষার সময় আবার অনেক রকম কোয়েশ্চেন হয়, সেই জন্য আমরা কোয়েশ্চেনটা অনুযায়ী আমরা অ্যান্সার দিব। দুই ভাবে অ্যান্সার দেওয়া যায়, তোমাদের পরবর্তী যে অ্যান্সারটা আমরা অ্যাকসেপ্ট করি, কারণ যেটা হয় হলো আমাদের এই পুরো পয়েন্ট গুলাকে আমরা 7টা পয়েন্টে নিয়ে আসি। সেটা হচ্ছে আমাদের যেমন স্কোপ অফ পেডিয়াট্রিক রেজিস্ট্রি ফর রিটার্ন, অনেক সময় অনেক স্লাইড দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, এত বড়ই এখানে তো শেয়ারে আসছে, দেখাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আবার এখন কি দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। তাহলে আমাদের 7টা পয়েন্ট, এর মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি is an age defined specialty and not a technique specific or disease specific specialty. That's the one first scope. দ্বিতীয় হচ্ছে আমাদের pedodontics encompasses a variety of discipline, techniques, procedures and skills, all which are aimed, adapted and targeted to achieve oral health of the children. এটা হচ্ছে আমাদের যেটা বললাম যে 16টা পয়েন্টের সব পয়েন্ট কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, আমরা যদি চিন্তা করি বা ওইভাবে করি। তার মানে এই দুটা অ্যান্সার আমরা দুই ভাবে অ্যান্সার করতে পারি, যেটা আমরা দেখাচ্ছি। আমরা ইউজুয়ালি অনেক সময় কি হয়, আমাদের এক্সামিনার টু এক্সামিনার অ্যান্সার ভ্যারি করে, এবং রিটেনের জন্য একরকম, ভাইবার জন্য একরকম আমাদেরকে অ্যান্সার দিতে হয়। সো দিস শুড বি, আমরা যদি রিটার্ন আসে, আমরা রিটার্নের ক্ষেত্রে আমরা এভাবে একটু সুন্দরভাবে যদি লিখি, তাহলে দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওই 16টা পয়েন্টকে আমরা ইনক্লুড, দিস ইজ ইনক্লুডেড ইন পয়েন্ট 2 এখানে আমাদের। আচ্ছা, আমরা এটা নিয়ে আলাপ আরেকটু করে নিই, তারপরে বলবো। নাম্বার 3 হচ্ছে সিন্স ইট ডিলস উইথ চিলড্রেন, নাম্বার 3 পয়েন্ট, since it deals with children, a periodontist is in an excellent position to monitor the growth and development accordingly to deal with the arising problems. অর্থাৎ শুরুতেই যখন একটা পেশেন্ট আসে, বাচ্চা আসে, তখন থেকে যদি আমরা তাকে ঠিকভাবে আমাদের পেশেন্ট হিসেবে নিয়ে নিতে পারি এবং মনিটর করতে পারি, we can follow his problems, এবং যদি কোনো ম্যালঅক্লুশন ডেভেলপ করতে পারতেছে কিনা, পরবর্তীতে ফিউচারে তার কোনো এরকম সমস্যা হবে কিনা, সেটাকে আমরা মনিটর করে সেইভাবে আমরা এটাকে ট্রিটমেন্ট দিতে পারি। আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট প্ল্যানিং, যেটা আমাদের আগেও বলছি আমরা, যে এর মধ্যে কি কি জিনিস আসে। আচ্ছা, আরেকটা শব্দ যেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ওরাল হেলথ কেয়ার, এটা আমি বলছিলাম, এটা শর্ট কোয়েশ্চেন আসে অনেক সময়। কম্প্রিহেন্সিভ ওরাল হেলথ কেয়ার হচ্ছে, ইট ইজ অ্যান ওভারঅল, নট জাস্ট সিঙ্গেল টুথ বা সিঙ্গেল প্রবলেমকে ট্রিট করা না, এর যে পার্শ্ববর্তী যে যদি আমরা কোনো কিছু দেখি, বা একটা ছোট বাচ্চা আসছে, that the child has some caries problem, but we are noticing there is plaque or there is some gingival inflammation, তাহলে সবকিছু নিয়ে এবং এই জিনিসগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করা, এবং সেই সাথে বাচ্চাদেরকে এবং প্যারেন্টসদেরকে গাইড করা ফর প্রপার ডায়েট, প্রপার ওরাল হাইজিন মেনটেনেন্স, প্রপার বিহেভিয়ার কিভাবে করবে, বিহেভিয়ার এবং হোম পজিটিভ হোম এনভায়রনমেন্ট, কিভাবে একটা বাচ্চাকে তার বাসায় তার প্যারেন্টসরা
ডেন্টাল এবং ওরাল হেলথ কেয়ার, সেই সাথে হোল বডি বিকজ দ্য মাউথ ইজ দ্য এন্ট্রেন্স টু আওয়ার অল দি সিস্টেমস। কাজে আমাদের যদি ওরাল হাইজিন ভালো থাকে, ওরাল টিস্যুস গুলা আমাদের হেলদি থাকে, we can expect the whole body will be more or less healthy. এটা একটা কথার কথা আর কি। তারপরে আমরা বলি যে ওরাল হেলথ যদি ভালো থাকবে তাহলে ওভারঅল হেলথকে আমরা এটা প্রমোট করতে পারি। সো কম্প্রিহেন্সিভ ওরাল হেলথ কেয়ার উইচ মিটস দ্য চাইল্ডস ইউনিক নিডস, কারণ একটা বাচ্চার একটা এক রকম ওরাল প্রবলেম থাকতে পারে। তো তার অনুযায়ী সিঙ্গেল কেস অনুযায়ী আমরা তাদেরকে ট্রিট করব এবং তার হোল ওরাল হাইজিন, ওরাল এনভায়রনমেন্টটাকে আমরা ট্রিট করব। সো comprehensive oral health care which meets the child's unique needs and also promotes optimal oral health as necessary. এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা আমাদের। আচ্ছা, ফিফথ পয়েন্ট হচ্ছে pediatric dentists have extended services to fulfill such as needs of special child including physically, medically and mentally compromised children. এটা আমাদেরকে পদে পদে আউটডোরে যখন কাজ করবো বা তোমার চেম্বারে যখন পেডিয়াট্রিস্ট তোমরা ফিউচারে ইনশাআল্লাহ হবা, তখন ইউ উইল হ্যাভ টু ফেস দিস চ্যালেঞ্জেস। ফিজিক্যালি যেমন আমাদের প্যালসি থাকতে পারে, অনেক সময় বেলস প্যালসি থাকতে পারে, হিমোপ্লেজিক পেশেন্ট থাকতে পারে, মেডিকেলি কম্প্রোমাইজ হিমোফিলিয়ার পেশেন্ট আসতে পারে, ডায়াবেটিস এর পেশেন্ট আসতে পারে, পেশেন্ট হ্যাভ মেন্টালি কম্প্রোমাইজ ছিলেন, অটিজম থাকতে পারে, মঙ্গোলয়েড সিনড্রোম নিয়ে থাকে, ডাউন সিনড্রোম নিয়ে আসতে পারে। এই ধরনের পেশেন্ট গুলাকে ইন্ডিভিজুয়ালি আমরা কিভাবে ট্রিট করতে পারবো এবং কিভাবে তাদেরকে স্টেপ বাই স্টেপ এদেরকে কিন্তু খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে আমাদের সব কেস। তো সেটি দিস ইজ অলসো আওয়ার স্কোপ, দিস ইজ আওয়ার স্কোপ ফর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। বাড়ছে দিনে দিনে, আমাদের আউটডোরে এখন দিনে দিনে অনেক পেশেন্ট আমরা পাই এরকম আসে। Periodontists also form team members in the management of lip and palate patients. আর মানে যে বললাম যে ওরাল সার্জারি যে টিম, দ্যাট টিমের মধ্যেও কিন্তু আমরা অনেক আমাদেরকে ইনক্লুড করে নেওয়া হয়, পেডিয়াট্রিস্টদের ইনক্লুড করে নেওয়া হয়। এবং ফাইনালি periodontics can participate in improvement in access to oral health care. That means healthcare policy making for children and adolescent and also the special needs children, which can reduce or eliminate financial and cultural barriers. ঠিক আছে, তার মানে এখানে আমাদের হেলথ কেয়ার পলিসির মধ্যেও এই আমাদের পেডিয়াট্রিক ডেন্টিস্ট বা ডেন্টিস্ট্রিকে এটাকে আমাদের ইন্টিগ্রেট করে নেওয়ার একটা সুযোগ আছে। তো দিস আর পয়েন্টস দ্যাট উই শুড, যদি আমাদেরকে স্পেসিফিক্যালি যদি থাকে অনেক সময় যে স্কোপ অফ পেরিওডন্টিক্স রিটেনে কোয়েশ্চেন আসে, তাহলে উই শুড বি গিভিং দিস 7 পয়েন্টস। এবং ওই 7টা পয়েন্টস আর ওই 16টা পয়েন্টস আমরা, আচ্ছা জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল বলো, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। স্যার চাপ লেগে হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে। তো এই কোশ্চেনটা কে রেজ করছিল যে আমরা কিভাবে, আমার মনে নেই কে করেছিল। তো দিস ইজ দ্য অ্যান্সার টু ইয়োর কোয়েশ্চেন যে স্কোপ অফ পেরিওডন্টিক্স যদি আসে তাহলে আমরা এটাকে, যদি কোয়েশ্চেনে আসে, রিটেনের কোয়েশ্চেনে আসে, উই শুড রাইট ইন দিস ম্যানার। এবং আমরা দুইটাই শিখে রাখবো, কেননা অনেক সময় বললাম যে আমাদের অ্যান্সার উইল ভ্যারি ফ্রম ভ্যারি করে আমাদের এক্সটার্নাল কিভাবে কোয়েশ্চেন আনসার নিচ্ছে। both are correct, both are, কিন্তু এটাকে আমরা মোর স্পেসিফিক করে দিচ্ছি আর ওইটাকে আমরা একদম পয়েন্টস ওয়াইজ করে দিচ্ছি, যাতে এই 16টা বা 17টা কোথায় কোথায় আমরা যেখানে যেখানে প্রয়োগ করতে পারি আমাদের যে আগের আনসারটা ছিল। ঠিক আছে, আচ্ছা এইখানে আরেকটা যেটা বললাম যে পেডিয়াট্রিক এই যে কম্প্রিহেন্সিভ ওরাল হেলথ কেয়ার, যেটা বললাম যে ইন ডেপথ ইন ডিটেইল একটা বাচ্চাকে আমরা সিঙ্গেল একটা চাইল্ড তার মাল্টিপল প্রবলেম নিয়ে আসতে পারে, but he can come with a single specific complaint, but we have to look for the other problems and the problems that may arise in the future. We have to find it out, আগে থেকে আমরা প্রেডিক্ট করে, আগে থেকে আমরা একটা প্ল্যান আউট করে এই পেশেন্টটাকে একটা ইউনিক বা একটা ইউনিট হিসেবে ধরে তাকে আমরা ফলো আপ করব and for the future so that he becomes a good patient and he
will follow us up until আরো অ্যাডাল্ট হয়ে গেলেও বা আরো বয়স বেড়ে গেলেও সে আমাদের কাছেই তার ট্রিটমেন্টের জন্য আসবে, তার তার নিজের নেক্সট জেনারেশন কেউ নিয়ে আসবে, এরকমও হতে পারে। সো এলিমেন্টস অফ কম্প্রিহেন্সিভ পেডিয়াট্রিক ডেন্টাল কেয়ার, কি কি জিনিস আমরা এখানে, দিস ইজ অলসো a very short question, অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করে পরীক্ষার সময়, সব মনে রাখবা, আমি যা বলছি এগুলা দিস ইজ অল অ্যাবাউট এক্সামস, এবং সেই সাথে তোমাদের কিছু কিছু জিনিস হয়তো আমরা ক্লাসে হয়তো জিজ্ঞেস করিও না, বা কিছু কিছু জিজ্ঞেস করা হয়, এর বাইরে থেকে কোনো কিছু আমরা আসে না, বাট কিছু কিছু জিনিস যেমন রিটেনে চলে আসে। অল অফ দিস আমাদের যা যা আসতেছে আমরা এই লেকচারে কভার করার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে কি কি জিনিস থাকে একটা কম্প্রিহেন্সিভ পেডিয়াট্রিক ডেন্টাল কেয়ার যদি আমরা দিতে চাই, তাহলে নাম্বার ওয়ান আমাদের প্রথম কাজ হবে ডিটেইল পেশেন্ট রেকর্ড, এটা নেওয়া, পেশেন্টের হিস্ট্রি নেওয়া, পেশেন্টের হিস্ট্রি, ডিটেইল হিস্ট্রি আমরা নিই, আমরা হিস্ট্রি টেকিং এ শিখে আসছি, এবং এখন যেটা করা হয় পেশেন্টের ডাটা তৈরি করা হয় আমাদের অনেক অ্যাডভান্স ক্লিনিকে, যেখানে কম্পিউটারাইজ ডাটা আমাদের প্রিজার্ভ করা হয়। তো আমরা এখানে কি করব, আমরা আমরা পেপার ডাটা, হার্ড কপি তৈরি করি পেশেন্টের ডিটেইল ডাটা, এবং সেই সাথে এই ডাটাকে আমরা, এবং যেটা করা হয় ফলো আপ করতে হবে পেশেন্টকে। কখন একটা পেশেন্ট, আমাদেরকে বলা হবে যে একটা বাচ্চাকে কোন সময় থেকে ডেন্টাল ক্লিনিকে আমরা নিয়ে যাব বা চেক আপে নিয়ে যাব, বিভিন্ন রকম অ্যান্সার বলতে পারে, কেউ কেউ বলতে পারে যে জন্মের পরই নিতে পারি, কেউ কেউ বলতে পারে যে টুথ ইরাপশন যখন শুরু হবে তখন নিতে পারি, অথবা 1 বছর 5 বছর। তো আনসার উইল বি, আমাদের উচিত as soon as a concerned parent will take his or her children to a nearby dental surgeon, but সেখানে as soon as the tooth start to erupt, যদি এরকমও না করি, অবশ্যই আমাদের প্রথম বছর শেষে, অর্থাৎ during the first year, as soon as we notice some, even if we do not notice any abnormality, by the first year we should be taking the child to the dental surgeon for just a checkup. by আমাদের দেশের জন্য এটা কঠিন, কেননা আমাদের এখানে কি করা হয়, যখন পেশেন্ট বাচ্চার দাঁতে ব্যথা হচ্ছে, ক্যারিজ হচ্ছে, কোনো কিছু নোটিস করি, সোয়েলিং হচ্ছে, কোনো abnormal, তখনই নিয়ে আসি। কিন্তু ইউজুয়ালি ইট শুড বি, যদি আমরা ডেন্টাল সার্জন হিসেবে উই শুড অ্যাডভাইস দি প্যারেন্টস whenever they come, যে কখন নিয়ে আসবো, যখন দাঁত উঠবে, নতুন দাঁত ওঠা শুরু করবে, তখনই যদি পারি আমরা নিয়ে আসি, অথবা ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার, প্রথম 1 বছর বয়সের মধ্যে আমাদেরকে প্রথম ডেন্টাল চেকআপে নিয়ে আসতে হবে। দ্বিতীয় পয়েন্ট বি হচ্ছে প্যারেন্ট কনসেন্ট, অর্থাৎ পেশেন্টকে যখন আমরা ট্রিট করব, আমরা পেরিওডন্টিক ডেন্টাল ট্রায়াডে আমরা দেখছিলাম যে দিস ইজ আ ট্রায়াড, এবং এখানে কিন্তু থ্রি ওয়ে কমিউনিকেশন হচ্ছে, প্যারেন্টের সাথে আমাদের ডেন্টিস্ট, প্যারেন্টের সাথে চাইল্ড, ডেন্টিস্টের সাথে চাইল্ড। সো এখানে প্যারেন্ট কনসেন্ট, বিকজ আমাদের এই ছোট বাচ্চারা দে উইল নট আন্ডারস্ট্যান্ড দি মোডালিটিস অফ দ্য ট্রিটমেন্ট, আমাদের প্যারেন্টের কাছ থেকে প্রথমেই বলে নিতে হবে যে এটা আমরা কি করতে যাচ্ছি, আমরা কি ধরনের ট্রিটমেন্ট দিতে যাচ্ছি, ইজ ইট ইনভেসিভ ট্রিটমেন্ট অর জাস্ট আ সিম্পল আমাদের পিটস এন্ড ফিশার সিলেন, অথবা আমাদের এখানে কোনো এক্সটেন্সিভ কোনো রেস্টোরেটিভ কোনো প্রসিডিউর আমরা যাচ্ছি। তো देयर উইল বি সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনফর্ম কনসেন্ট দরকার। এরপরে আমরা এই যে বললাম ডিটেইল একটা হিস্ট্রির সাথে আমরা, সেই সাথে আমরা ডিটেইল হিস্ট্রি যখন নেই, তারপরে আমরা ইন্ট্রাওরাল এক্সামিনেশন করি, এক্সট্রা ওরাল এক্সামিনেশন করি, তারপর স্পেশাল কিছু যদি ইনভেস্টিগেশন থাকে, ইনভেস্টিগেশনের পরে ইনিশিয়ালি আমরা প্রভিশনাল ডায়াগনোসিস করি, প্রভিশনাল ডায়াগনোসিস সেই সাথে আমাদের কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, যে মাল্টিপল থাকতে পারে, কি কি আমরা সন্দেহ করছি, তারপরে আমরা স্পেশাল কিছু এক্সামিনেশন বা টেস্ট বা ইনভেস্টিগেশন সাচ অ্যাজ, যদি আমরা এক্সরে লাগে, ইন্ট্রাওরাল পেরিঅ্যাপিক্যাল ভিউ অথবা বাইট ফিং শুনে আসছো, অথবা যদি আমাদের যে কোনো অন্য কোনো লাগে, আমরা তারপরে আমরা একটা ডায়াগনোসিস করি, প্রভিশনাল ডায়াগনোসিস করে প্যানেল ডায়াগনোসিস করলাম,
এবং সেই সাথে একটা ট্রিটমেন্ট প্ল্যান করি। সেই জন্য এই ট্রিটমেন্ট প্ল্যানটা হবে কিন্তু আমাদের ডিটেইল প্ল্যান, নট প্ল্যানিং ফর দ্য সিঙ্গেল টুথ that is affected and for the rest of the mouth which is showing some forms of disease অথবা abnormality অথবা আমরা predicted কোনো malocclusion, যেটার জন্য আমরা দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট প্ল্যান করব। আমরা সেখানে প্রাইমারি ডেন্টাল কেয়ার ইনিশিয়ালি দেই। প্রাইমারি ডেন্টাল কেয়ারের মধ্যে যেটা বলি ওরাল হাইজিন ইনস্ট্রাকশন, ব্রাশিং, ফ্লসিং এন্ড মাউথ ওয়াশ, ব্রাশিং টেকনিক কিভাবে আমরা শিখাবো দেখাবো, ফ্লসিং টেকনিক বাচ্চাদের ফ্লস করতে পারবেন না বা কখন প্যারেন্টস করে দিবে এবং কখন ফ্লস করতে হবে বাচ্চাদের, বিশেষ করে পোস্টেরিয়র টুথে যখন ইরাপশন হয় ডেসিডুয়াস টুথ এবং মোলার্স গুলা যখন দে কাম ইন ক্লোজ কন্ট্যাক্ট, একটার সাথে আরেকটা কন্ট্যাক্টে চলে আসে, তখন অনেক সময় ফুড অ্যাকিউমুলেশনের চান্স থাকে। সো উই শুড শো দ্য প্যারেন্টস অ্যাবাউট হাউ টু ফ্লস দি টিথ। এবং ব্রাশিং এর জন্য অ্যাডভাইস থাকবে প্যারেন্টাল ব্রাশিং, প্যারেন্টসরা ব্রাশ করে দিবে until the child is capable, until he is 6 years old or 8 years old, motor skills না ডেভেলপ করা পর্যন্ত সুপারভাইজড ব্রাশিং অথবা প্যারেন্টস, খুব ছোট বাচ্চাদের প্যারেন্টসরা ব্রাশ করে দিবে। এরপরে আরেকটা ফ্লোরাইড থেরাপি অথবা ফিশার সিলেন্স, ডায়েট কাউন্সেলিং, তারপর ফলো আপ রিকল, পেশেন্টদেরকে মনে করায় দেওয়া, পেশেন্টদেরকে জানানো যে 3 মাস পরে বা 6 মাস পরে he should come and visit the dental surgeon. তাহলে দিস ইজ আমাদের প্রাইমারি ডেন্টাল কেয়ারের আরেক কম্প্রিহেন্সিভ ডেন্টাল কেয়ারের আরেকটা কম্পোনেন্ট হচ্ছে প্রাইমারি ডেন্টাল অ্যাডভাইস অথবা এর মধ্যে যা যা পড়ে। সেই সাথে আরেকটা জিনিস আমরা যেটা দরকার, বিহেভিয়ার ম্যানেজমেন্ট অর বিহেভিয়ার মডিফিকেশন অ্যাজ রিকোয়ার্ড। পেশেন্ট যখন আসবে সেই পেশেন্টকে আমাদের আইডেন্টিফাই করতে হবে হোয়াট সর্ট অফ বিহেভিয়ার হি হ্যাজ, if he is fearful naki he is anxious naki he is like non cooperative cooperative, তো potentially cooperative কিনা, সেই অনুযায়ী তাকে মডিফাই করে তার বিহেভিয়ার মডিফাই করে নিয়ে আসা যাতে আমরা তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারি। গাইডেন্স অফ দি ডেভেলপিং অক্লুশন আরেকটা পয়েন্ট কম্প্রিহেন্সিভ ডেন্টাল কেয়ারের। গাইডেন্স অফ ডেভেলপিং অক্লুশন মানে কি? মানে হচ্ছে যে আমাদের ম্যালঅক্লুশন কোনো কারণে ডেভেলপ করে যাচ্ছে কিনা, কোনো কারণে যদি রিটেইন ডেসিডুয়াস টুথ থেকে থাকে তাহলে সেখানে কিন্তু চান্সেস অফ ম্যালঅক্লুশন ক্রাউডিং এর চান্সেস বেশি থাকে। আবার কোনো সময় যদি আর্লি লস অফ ডেসিডুয়াস টুথ হয়ে যায় বিশেষ করে মোলার রিজনে, তাহলে সেখানে কি হবে, ড্রিফটিং অফ দি আমাদের অ্যাডজেসেন্ট টিথ এবং ক্লোজার অফ দি স্পেস, ওই জায়গাটা বন্ধ হয়ে গিয়ে সেখানে ফিউচারে ম্যালঅক্লুশন অল সর্টস অফ ক্রাউডিং হতে পারে, একটোপি, বিভিন্ন রকম। এইগুলাকে আমাদের আইডেন্টিফাই করে ফেলা, এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এবং সেই সাথে ফাইনালি we have to go for this specific treatment which is required, such as the restorative treatment, যেগুলো আমাদের restoration লাগবে, filling লাগবে, according to the merit, ক্লাস 1 থেকে ক্লাস 5 ক্যাভিটি, বিভিন্ন ধরনের ক্যাভিটি হতে পারে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেভাবে ট্রিট করা। পাল্প থেরাপি, পালপোটমি, পালপেক্টমি, পাল্প ক্যাপিং, রুট ক্যানাল ট্রিটমেন্ট বিভিন্ন রকম আছে, সেগুলো আমরা দেওয়া। এরপরে মাইনর সার্জারি যেমন এক্সট্রাকশন অথবা জিঞ্জাইভাল পেরিওডন্টাল মাইনর সার্জারি থাকতে পারে, সাচ অ্যাজ অ্যাঙ্কাইলোগ্লসিয়া যদি থাকে, টাং টাই যদি থাকে, অথবা সেখানে মিউকাসিস রিটেনশন সিস্ট মিউকোসিল থাকে, সেটাকেও আমরা ট্রিট করব সেইভাবে। তো আমরা সেইভাবে একটা করে আমাদেরকে ট্রিট ফাইন্ড আউট করে প্রত্যেকটা জিনিসকে we should find out, we should negotiate. This is what happens in comprehensive dental care. যে একটা পেশেন্টের শুধুমাত্র একটা ডেন্টাল ক্যারিজ নিয়ে আসছে, and we have noticed the developing caries on the other quadrants, কিন্তু আমরা জাস্ট ওই ট্রিটমেন্টটা করে দিয়ে পেশেন্টকে ছেড়ে দিলাম যে যাও তোমার ট্রিটমেন্ট শেষ। This is not it. It is all about comprehensive dental care is treating the present situation and treating the impending problem that the child is going to face in the future regarding his oral and dental tissues. ঠিক আছে, তাহলে দিস ইজ আমাদের কম্প্রিহেন্সিভ ডেন্টাল কেয়ার। সো আমাদের এখন এই দুইটা কোশ্চেনে কিন্তু আমরা জেনে গেলাম, একটা হচ্ছে স্কোপ অফ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি, আরেকটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ডেন্টাল কেয়ার বা পেডিয়াট্রিক ডেন্টাল কেয়ার কি। ঠিক আছে, আমাদের
এই অংশটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন তোমাদের এই ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন আছে বলো। আমরা আরেকটু ইলাবোরেট ইয়েতে যাব, আরেকটা অর্গানস ব্যাপারে আমরা কয়েকটা এমসিকিউর কোয়েশ্চেন বা কিছু কিছু কোয়েশ্চেন, ছোট ছোট কোয়েশ্চেন আছে, সেটা আমরা বলো। এটাতে আর কোনো আমাদের কম্প্রিহেনসিভ কেয়ারের ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আমরা নেক্সট ইয়েতে যাওয়ার আগে আমরা কথা বলে নেই। এনি ইনকোয়ারিজ? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, কোনো ইনকোয়ারি আছে তোমাদের আমাদের এটা নিয়ে? আর আমরা এগুলোও তোমাদেরকে দিয়ে দিব। তোমাদেরকে লেকচারে কিছু অংশ আমি দিয়ে দিচ্ছি, তোমরা বোধহয় ক্লাসরুমে গুগল, তোমরা কি এটা কি কালেক্ট করতে পারছো তোমরা? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের লেকচারে একটু যাই, সেটা হচ্ছে আমাদের রিলেটেড অর্গান সিস্টেমস ইন চিলড্রেন, অর্থাৎ আমরা যে ড্রাগস গুলা ইউজ করব এবং সেই সাথে আমাদের বাচ্চাদের সাথে অ্যাডাল্টদের যে ডিফারেন্স বিটুইন অ্যাডাল্ট এন্ড চাইল্ড, এখানে কি কি ডিফারেন্স থাকতে পারে সেটা একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা সেখানে খুব ছোট আমরা একটু টাচ করে আসছি। আমরা একটু ডিটেইল বলবো এইটাতে, যে অর্গান সিস্টেমস ইন চিলড্রেন এন্ড ডিফারেন্স বিটুইন চিলড্রেন এন্ড অ্যাডাল্টস, এবং সেই সাথে কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন্স বা টেকনিক্যাল পয়েন্ট যেটা আমাদের অনেক সময় এমসিকিউ তে বা জিজ্ঞেস করা হয় অনেক সময় অন দি স্পট, যে পেশেন্টের যেমন ধরো একটা বাচ্চাদের হার্টবিট কিরকম থাকবে, হার্ট রেট কিরকম থাকবে, রেসপিরেটরি রেট কিরকম থাকবে, এগুলো তো আমরা ভুল করে ফেলি। খুবই ছোট ছোট জিনিস, টেকনিক্যাল জিনিস আমরা ইভেন হিস্ট্রি রাইটিং এর সময় আমরা এটা ভুল করে বসে থাকি। একটা বাচ্চার ব্লাড প্রেশার, একটা ইনফ্যান্ট অথবা একটা 5 ইয়ার ওল্ড চাইল্ডের ব্লাড প্রেশার কখনোই 120 বা যেমন সিস্টোলিক প্রেশার 120, ডায়াস্টোলিক প্রেশার 80 হতে পারবে না। অ্যাডাল্টের মধ্যে 130, 80, 150 এরকম হবে না, কিন্তু আমরা ভুল করে লিখে ফেলি। সো এইটার ব্যাপারে আমরা একটু আলোকপাত করে দেই, এবং এখান থেকে কিছু কিছু জিনিস হয়তো তোমাদের এমসিকিউ কোশ্চেনে হয়তো চলে আসে, এরকম জিনিস আমাদের এখানে আছে। সো আমরা বেসিকলি অর্গান সিস্টেম আমাদের অনেকগুলা, এর মধ্যে আমাদের কয়েকটা সিস্টেম আমাদের এটা আমরা যেমন গত ক্লাসে আমরা ছবি দেখেছিলাম, আমাদের সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ ব্লাড, তারপর নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ছবি টবি জাস্ট একটা ছবি। তো আমাদের কয়েকটা পয়েন্টস আমাদের মনে রাখার জিনিস বলছিলাম, যে আমাদের বাচ্চাদের যেটা হয়, আমাদের হায়ার মেটাবলিক রেট, অর্থাৎ বেজাল মেটাবলিক রেট অনেক হাই থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হাই টোটাল বডি ওয়াটার ভলিউম। শরীরের মধ্যে বডি ওয়াটার অলমোস্ট 80% of the body weight in an infant is of body weight is water in case of child. In case of adult, this is around 50 to 60%. Low body fat থাকে, at birth body fat মাত্র 2% to 5% এরকম থাকতে পারে, বাট as the child grows body fat এর মাত্রা বাড়ে। আবার যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন কমে আসে। অ্যাডাল্ট হয়ে কিন্তু অনেক সময় কারো কারো যেমন ওবিসিটির কারণে অনেকের ডিফারেন্ট ইস্যু, বডি ফ্যাট বেশি থাকতে পারে। হেপাটিক আমাদের যে লিভার এনজাইমস গুলা, এগুলো অলমোস্ট খুব ধীরে ধীরে এটা আস্তে আস্তে ডেভেলপ করে, এবং হেপাটিক এনজাইমস গুলো সিক্রেশন ইনিশিয়ালি খুব কম থাকে, অলমোস্ট নন এক্সিস্টেন্ট থাকে এট দ্য টাইম অফ বার্থ। তারপর হচ্ছে টিস্যু, বাচ্চারা অনেক দ্রুত বাড়বে, ইনক্রিজ পারমিয়েবিলিটি, প্রোটিন বাইন্ডিং। আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেম ইম্যাচিওর হয়। তো একটা একটা করে আমরা যাই। কি হয়? নাম্বার ওয়ান হচ্ছে বাচ্চাদের, ছোট বাচ্চাদের ফ্রম দি নিউ ন্যাটাল বা ছোট, একদম ছোট, এবং এর সাথে around 1 year infancy বলা হয়, about up to the age of 1 year, the nasal passages are very narrow, tongue is large comparatively, proportionately, এবং small glottis এবং trachea are very small in size. তার ফলে কি হয়, they are in
রেসপিরেটরি অবস্ট্রাকশনের চান্সেস বেড়ে যায়। রেসপিরেটরি অবস্ট্রাকশনের চান্সেস অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে এই কারণে খুব সাবধানে থাকতে হয়, এবং এখানে দেখা যায় অনেক বাচ্চা আমাদের দেশে না হলেও বাইরে, আমাদের দেশে কম হয় এটা, দেশে যে রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে মারা যায় অনেক বাচ্চা, ক্রেডল ডেথ বলা হয়। তো এই যে বিকজ অফ দ্য স্মল ন্যারো nasal passages, লার্জ টাং এবং স্মল গ্লটিস এন্ড ট্র্যাকিয়ার কারণে, এটার কারণে হচ্ছে রেসপিরেটরি অবস্ট্রাকশন এবং এয়ারওয়ে কোল্যাপস হওয়ার চান্সেস বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের কি হয়, চেস্ট ওয়াল ইজ মোর ইলাস্টিক ইন চিলড্রেন, স্টারনাম আমাদের লেস রিজিড এবং it offers less support to ribs and intercostal muscles. Chest wall হচ্ছে elasticity বেশি থাকে, sternum is less rigid, মানে ওটা অনেকটা ডেফিনেটলি অলরেডি যেহেতু এখানে গ্রো করতেছে বাচ্চাদের, গ্রোয়িং চিলড্রেন, সেই ক্ষেত্রে আমাদের অসিফিকেশন ধীরে ধীরে হবে। So it offers less support to the ribs and intercostal muscle. আচ্ছা, আর আরেকটা হচ্ছে the alveolar surface area greater in children. এগুলা অনেক সময় এমসিকিউ তে লিখে দেওয়া হয়, যে alveolar surface area সম্বন্ধে লেখা is smaller in children বা is lower in children, অথবা এখানে বলা হচ্ছে যে the chest wall is rigid in children। এই যে এমসিকিউ তে কয়েকটা পয়েন্ট দিয়ে তোমাদেরকে ট্রু ফলস লেখার জন্য, তো এগুলো মনে রাখতে হবে, এগুলো ছোট ছোট জিনিস, বাট উই শুড রিমেম্বার অল। এবং বাচ্চাদের respiration rate is about 30 to 60 breath per minute, ছোট বাচ্চাদের 0 to 6 months যাদের বয়স, এরপরে এটা বাড়তে থাকে, about 5 years এ that becomes around 30 per minute, এবং আরো বড় যখন হয় in the 12 to 20 দেখা যায় যে আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে কি 12 to 18 বা 12 to 20 ধরা হয়, প্রি-টিন ইয়ার্স এ এরকম 20 around 20 12 থেকে 20 বা এরকম থাকে। সো যত ছোট থাকবে ব্রিদিং রেট তত বেশি হবে। ইনিশিয়ালি 0 to 6 মান্থস আমরা দেখি, এটাও এমসিকিউ তে অনেক সময় কোশ্চেন চলে আসে, এমসিকিউ তে দেওয়া হয়। এটা একটা জাস্ট জেনারেল ছবি আমাদের বাচ্চাদের। আচ্ছা, the nervous system in children is immature and there is marked parasympathetic tone, parasympathetic tone, তার ফলে কি হয়, the increased risk of bradycardia due to vagal stimulation. This is another important point, যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে আমাদের নার্ভাস সিস্টেম, বিকজ পেশেন্ট বাচ্চারা অ্যাংশিয়াস হয়, তাদের ক্রাইং, যে ভয় কাজ করে, ফিয়ার কাজ করে, ফিয়ারফুল হয়, তো মোর প্যারাসিম্প্যাথেটিক টোন তাদের থাকবে, এবং তার ফলে চান্সেস অফ ব্র্যাডিকার্ডিয়া থাকবে, এবং ডিউ টু vagal stimulation. This is also another point for MCQ question. এখানে যেমন এমসিকিউ তে অনেকগুলা আমি বললাম যে পয়েন্টস গুলো দিয়ে দেওয়া থাকবে, কোনটা ট্রু কোনটা ফলস আমাদেরকে অনেক সময় আসে। আচ্ছা, এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে হার্ট রেট কিরকম হয়, নিউবর্নে अराउंड 120 থেকে 170 অনেক বেশি থাকে, ভয় পেয়ে যেতে পারি আমরা যে এত বেশি কেন, দিস ইজ নরমাল, মোর দেন 120 130 থাকতে পারে বিটস পার মিনিট। Around 4 years old or 5 years old it falls below 100 beats per minute. 10 to 12 years আমাদের যে নরমাল অ্যাডাল্টদের যেরকম হার্টবিট থাকবে 70 to 80, নরমালি আমাদের 60 to 90 ধরা হয় অ্যাডাল্টদের ক্ষেত্রে, 70 to 80 beats per minute এরকম চলে আসে। বা প্রি-টিন ইয়ার্স বা টিন ইয়ার্স এর সময় আমাদের এই হার্টবিট গুলা অ্যাডাল্টদের মতো হয়ে যায় আস্তে আস্তে। কি 120 থেকে 170 বিট পার মিনিট? হ্যাঁ, 120 থেকে 170 বিটস, অনেক বেশি, অনেক দ্রুত, বাচ্চাদের ধরে দেখবা যে অনেক দ্রুত, আমরা ভয় পেয়ে যেতে পারি যে এরকম কেন হচ্ছে, কিন্তু দিস ইজ নরমাল, 120 থেকে 170 বিটস পার মিনিট, ঠিক আছে, দিস ইজ নরমাল। আচ্ছা, ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার, আমরা ধরি যে অ্যাডাল্টদের সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি ধরি, নরমাল রেঞ্জ হচ্ছে 120 সিস্টোলিক এবং 120 by 80 ডায়াস্টোলিক 80। সিস্টোলিক যদি আমরা নিউবর্নের ক্ষেত্রে দেখি মাত্র
Systolic blood pressure 60 to 75 millimeter of mercury, that is 60 to 75, এবং ওখানে 60/40 এরকমও হতে পারে বাচ্চাদের ব্লাড প্রেশার। সিস্টোলিক 60, ডায়াস্টোলিক 40, খুব কম। অনেক সময় ইউজুয়ালি ধরে নেওয়া হয় 75/50, এখানে আমরা লিখি নাই, 75/50 ইজ নর্মাল রেঞ্জের মধ্যে পড়ে। বাই 3 ইয়ার্স এটা বাড়তে থাকে, অ্যাবাউট 100 হয়ে যায়, 100/60 হতে পারে। 100 হচ্ছে ডায়াস্টোলিক, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার 60 হতে পারে। অ্যারাউন্ড 15, 15, 14, 15, 16 বছরের দিকে মোটামুটি ব্লাড প্রেশার, সিস্টোলিক প্রেশার অ্যাডাল্টদের মতো হয়ে আসে 120/80, 120 এখানে আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে নর্মাল ধরে নেওয়া হচ্ছে 120/80, ভ্যারি করে 130/80ও অনেক সময় ধরে নেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের কি হচ্ছে, হার্টবিট বেশি, আবার এখানে সিস্টোলিক প্রেশার, ব্লাড প্রেশার কম থাকে নিউবর্নদের। এই পয়েন্টস গুলো আমাদের মাথায় রাখতে হবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আমাদের দিস ইজ আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে দ্য পিএইচ, গ্যাস্ট্রিক পিএইচ ইজ অ্যারাউন্ড 2, দ্যাট ইজ হাইলি অ্যাসিডিক। হাইলি অ্যাসিডিক আমাদের গ্যাস্ট্রিক পিএইচ হয়। ছোট বাচ্চাদের স্লাইটলি হাইয়ার থাকে পিএইচ। আমাদের 7 পিএইচ হচ্ছে আমরা নিউট্রাল বলি। 7 থেকে উপরে গেলে, 7 থেকে যদি 8 এ যায়, তখন আমরা এটাকে কি বলি, অ্যাসিডিক নাকি অ্যালকালাইন? অ্যালকালাইন। 7 এর নিচে, যত নিচে আসতে থাকবে দ্যাট ইজ বিকামস অ্যাসিডিক। আমাদের ডেন্টাল ক্যারিজ অ্যাক্টিভিটি শুরু হচ্ছে 5.5 এর নিচে, এবং 3.5 এ গিয়ে ডেফিনেটিভলি দেয়ার উইল বি ডিক্যালসিফিকেশন অফ দি আমাদের এনামেল। যখন আমরা ওইটা পড়বো তখন কিন্তু আমাদের এখানে দেখো, তাহলে আমাদের গ্যাস্ট্রিক পিএইচ হচ্ছে অ্যারাউন্ড 2, অনেক বেশি অ্যাসিডিক। বাচ্চাদের অ্যাসিডিক পিএইচটা একটু হাইয়ার থাকে, 2 থেকে 3 এরকম থাকে। তো এটার একটা হচ্ছে যে ডিক্রিজড অ্যাসিডিটি, তার মানে অ্যাসিডিটির পরিমাণ, এখানে অ্যাসিডিটি কম। Increases the absorption of weakly acidic drugs such as penicillin and cephalosporin. This is a point to remember, যে আমাদের অ্যাসিডিক ড্রাগস যেগুলা পেনিসিলিন এবং সেফালোস্পোরিন, এগুলার কিন্তু অ্যাবজর্পশন ইনক্রিজ করতে হেল্প করে, এবং ইট ডিলেজ অ্যাবজর্পশন অফ উইকলি বেসিক ড্রাগস। তার মানে কি, যেগুলা উইকলি অ্যাসিডিক ড্রাগস সেগুলার অ্যাবজর্পশন ইনক্রিজ করবে। উইকলি বেসিক ড্রাগস যেগুলো থাকবে such as benzodiazepine, such as diazepam, such as যেটা আমরা diazepam আমরা শুনে আসছি, benzodiazepine, সেটা ডিলে করবে। দিস ইজ another point for MCQ আমাদের। তাহলে রিডিউসড অ্যাসিড, ইনক্রিজ অ্যাসিডিটি, সরি, যদি অ্যাসিডিটি কম থাকে, দ্যাট মিন্স হায়ার পিএইচ থাকে, তাহলে উইকলি অ্যাসিডিক ড্রাগস such as পেনিসিলিন আর এখানে উদাহরণ হিসেবে, তাহলে ইনক্রিজ করবে অ্যাবজর্পশন, আর বেসিক ড্রাগস গুলা স্লো ডাউন করবে বা ডিলে করবে। পেরিস্টালটিক মুভমেন্ট, দ্যাট ইজ মুভমেন্ট অফ দি আমাদের গাট, is irregular and slow in children and the gastric emptying is delayed. তার ফলে কি হবে, gastric absorption of drugs is also delayed. ঠিক আছে, peristaltic movement is irregular and the gastric emptying is delayed. That is why the gastric absorption of drugs is also delayed. This is another point. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের লিভার এনজাইমস, হেপাটিক এনজাইমস। হেপাটিক এনজাইমস অনেকগুলো আছে, তার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট এনজাইমস গুলো হচ্ছে সাইটোক্রোম P450, তারপর গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, সিউডোকোলিনেস্টেরেজ। এইগুলো বাচ্চাদের একদম ডেফিসিয়েন্স থাকে, অলমোস্ট নন এক্সিস্টেন্ট এট বার্থ থাকে। সেই কারণে অনেক সময় ছোট বাচ্চাদেরকে দে আর অলওয়েজ ইন আ চান্স অফ টক্সিসিটি ফ্রম ড্রাগস। মেটাবলিজম হয় না, ড্রাগ মেটাবলিজম হয় না। ইভেন যদি আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দেই খুব ছোট বাচ্চাদের, দ্যাট মে নট বি আমাদের লিভারে যেগুলো মেটাবোলাইজ হবে না। সো উই হ্যাভ টু বি ভেরি কশাস অ্যাবাউট লোকাল অ্যানেস্থেসিয়া। অনেক সময় ভাবি যে ছোট বাচ্চাদের নিউনেটাল টুথ বা নেটাল টুথ আমরা শুনে আসছি, দাঁত হয়
বাচ্চা দাঁত নিয়ে জন্মায়, ওটাকে ফেলতে গিয়ে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করি, নট নেসেসারি। আচ্ছা, তার মানে আমাদের তিনটা এনজাইম আমরা নাম মনে রাখবো। সাইটোক্রোম P450 আমরা নাম শুনছি, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম, pseudocholinesterase enzyme are relatively deficient in infants and young children. The children are at, তাহলে সিগনিফিকেন্স হচ্ছে the children are at higher risk of drug toxicity. ঠিক আছে, এটা আমাদের আরেকটা পয়েন্ট। কিডনিস বা ইউরিনারি সিস্টেম এখানে। আচ্ছা, এখন একটা হচ্ছে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এখানে সাধারণত একটা হেলদি কিডনি যদি হয় বা একটা মোটামুটি নর্মাল রেঞ্জ ধরা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে আরো বেশি, মোর দেন 60, জিএফআর যদি মোর দেন 60 হয়, দ্যাট ইজ নর্মাল ধরে নেওয়া হচ্ছে। এখন যদি জিএফআর বিলো 60 মে ইন্ডিকেট কিডনি ডিজিজ, এবং জিএফআর of 15 or lower may mean kidney failure। তাহলে আমাদের এই একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, হচ্ছে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। যদি 60 এর বেশি থাকে, নর্মাল রেঞ্জের মধ্যে ধরি, 60 to 100 ও হতে পারে। জিএফআর below 60 which may mean kidney disease, আর more than less than 15 যদি হয়, তাহলে there is kidney failure, কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগবে। এখন বাচ্চাদের কি হচ্ছে, বলতে অসুবিধা, জিএফআর is 1/5 of the adult। তাহলে যদি টেস্ট করা হয়, যদি দেখা যায় অনেক কম, we should not panic because this is normal in case of children. About প্রথম বছরে attains adult level, that means 1 বছর বয়সে বা তার পরে গিয়ে নর্মাল রেঞ্জ, যেটা আমরা ধরে নিই 60% or above, সেখানে সে অ্যাটেইন করবে। এবং সেই ক্ষেত্রে আমাদের এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা বললাম যে ড্রাগ ডোজ আমরা অনেক ভাবে কাউন্ট করি, তো মাথায় রাখতে হয় আমাদের আসলে অনেক কিছু। তাহলে আমাদের এই যে ছোট বাচ্চাদেরকে যদি আমাদের কোনো মেডিকেট করা লাগে, তাহলে we have to adjust the dose according to the formula and also according to আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কতটুকু এই বাচ্চাটাকে দেওয়া যেতে পারে। Penicillin and barbiturates that depend on GFR for excretion have to be prescribed with caution, সাবধানতার সাথে আমাদের। Tubular secretion and transport আমাদের কি হয়, low in adults, তাহলে আমাদের সেখানে drugs like morphine, atropine which are excreted through tubular secretion risk toxicity due to slow secretion। তার মানে অনেক লো, যদি দিতেই হয় আমরা দিব না, যদি বাধ্য দিতে হয় we have to be very cautious and we have to very even আমাদের চিন্তা করতে হবে, we have to consult kidney specialist before prescribing। আমরা এই ইয়াংস ফর্মুলা পড়ে অথবা আমাদের এই ড্রাগ ফর্মুলা দিয়েই দিয়ে দিব তা না, we have to, before that we have to consult a specialist, neonatologist, আমাদের কথা বলে তারপরেই আমাদের দিতে হবে। ক্লার্কস ফর্মুলা, ইয়াংস ফর্মুলা দিলেও এখানে ডেঞ্জারাস সিচুয়েশন, রিস্কি সিচুয়েশন রাইজ করতে পারে। আচ্ছা, যেটা বললাম এখানে বডি ওয়েট, in case of infants 80% of the body weight is water, whereas in adult about 50 to 60% of the body weight is water. Extracellular fluid ECF volume is higher in infants, তার মানে significantly higher dose of water soluble drugs needed in infants for clinical efficacy। ঠিক আছে, যেহেতু পানি বেশি শরীরের মধ্যে, একটু বেশি ডোজ, যদি হায়ার বলতে আমরা অনেক বেশি না, জাস্ট যদি নর্মাল রেঞ্জের মধ্যে আমরা বলতেছি যে একটা বাচ্চার জন্য যতটুকু দরকার দেওয়া দরকার ততটুকু, on the higher side of the normal range। আচ্ছা, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেরাম প্রোটিন such as albumin and globulin are deficient in infants। তার মানে প্রোটিন বাউন্ড ড্রাগস যেগুলো থাকবে সেগুলোকে আমরা have to be administered in lower concentration in children। যেহেতু কম ডেফিসিয়েন্ট আছে, সেহেতু আমাদের প্রোটিন বাউন্ড ড্রাগস যেগুলো such as warfarin, digoxin,
এগুলো মনে রাখার জন্য have to be administered in lower concentration in children, ঠিক আছে? এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইগুলো অনেক পয়েন্ট গুলা জাস্ট মনে রাখতে হবে খুব বেশি কিছু কিছু পয়েন্টস আমাদের। আমি বললাম যে এখান থেকে এরকম কোয়েশ্চেন আসবে, এরকম বিষয়গুলো আমরা এমসিকিউ তে থাকি, MCQ তে আসে। টোটাল বডি ফ্যাট ইনফ্যান্টদের ক্ষেত্রে বললাম যে অ্যাট বার্থ বডি ফ্যাট ইজ ভেরি লো, 1 থেকে 5% থাকে। ইনফ্যান্ট 1 বছরের মধ্যে 10 to 15% অফ দ্য ওই 1 মানে অ্যাট বার্থ, ওটা আমি এখানে লেখা হয়নি। 10 to 15% of the body weight is contributed by body fats in infants. It increases to 20 to 22% during first year and falls with age. অ্যাডাল্টদের ক্ষেত্রে 15% থাকতে পারে, 20% থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে বেশি থাকতে পারে। সো বাচ্চাদের ক্ষেত্রে total 10 to 15% body weight 1 year increases to বাড়ে about 1 year and above, and falls by the 5th year it again goes down to 10 to 15%. The key significance: lipid bound drugs such as benzodiazepine are higher in children. Clinical efficacy অল্প দিলে এর এফিকাসিটা আমরা বেশি পাবো। with clinical efficacy of lipid bound drugs such as benzodiazepine are higher in children with low fat and require higher dose in obese children. Obese children দের বেশি লাগবে, যাদের বডি ফ্যাট কম তাদের কম লাগবে। এবং ক্লিনিক্যাল এফিকাসি আমরা এর অল্প ডোজেই পাবো। ইন কেস অফ স্লিম চিলড্রেন, ওবিস চিলড্রেনের ক্ষেত্রে আমাদের ডোজটা ইনক্রিজ করে দিতে হবে। আচ্ছা, সো তাহলে these are some points that we should remember for our MCQs, even for হয়তো ছোট ছোট কোশ্চেন, শর্ট কোশ্চেন থাকতে পারে। the significance of hepatic enzyme, low hepatic enzymes in children, significance of আমাদের respiratory system in children, the type of respiratory system in children, how it affects আমাদের the child's well-being. মেইনলি এগুলো আমাদের অনেকটা ডিসকাস করলাম আমরা এমসিকিউ তে কিরকম কোশ্চেন আসতে পারে। এমসিকিউ তে তোমরা জানো 5টা কোশ্চেন থাকে, এক একটা 5টা অ্যান্সার থাকে, প্রত্যেকটা অ্যান্সার থাকে 0.2, একটা কোশ্চেন তাহলে 5টা মাল্টিপল চয়েস কোশ্চেনে 5টা অ্যান্সার থাকে। এর মধ্যে খুব ন্যারো মার্জিন, আনসার গুলা খুব কাছাকাছি হয়। তোমরা এগুলা তো করেই আসছো, আমরা আস্তে আস্তে এগুলোর সামনে ওরিয়েন্টেড হব। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আমাদের আজকের লেকচারটাও আমরা করে ফেললাম। মোটামুটি আমাদের we have covered almost everything. আমাদের any questions regarding today's lecture? আমরা আজকে বেশি কথা বলবো না, আমরা জাস্ট বলো তোমরা আছো তো নাকি না বাড়ি চলে গেছো সবাই? জি স্যার। কি বাড়ি চলে গেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এটাও তোমাদেরকে আমি দিয়ে দিব, মনে রাখো প্রথম যেটুকু আমরা দিলাম আমাদের সেই সাথে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, যেটা তোমরা আজকে 73 আসছো, তোমাদের যেটা ছিল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার স্কোপ অফ পেডিয়াট্রিক ইন্ট্রোডাকশন। সেখান থেকে একটা বা দুইটা কোশ্চেন আসে সবসময় পরীক্ষায়, এবং আমরা যে এই অর্গান সিস্টেমস গুলা পড়লাম এখান থেকেও আমাদের কিছু এমসিকিউ আসতে পারে। কি কেউ কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এখানে আমরা শেষ করি নাকি? শুনতে পাচ্ছি আমরা? আচ্ছা, ঠিক আছে, আমাদের রোল কল করি তাহলে আবার আমরা ওই যে স্ক্রিনশট এর অপশনটা আমার এখানে আমি দেখতে পাচ্ছি না, কাজে আমি একটু রোল কলই করতে চাচ্ছি তোমাদের, ঠিক আছে?
আচ্ছা তোমরা আজকে সবাই প্রেজেন্ট, ঠিক আছে, আজকে আর রোল কল করবো না, তোমাদের আজকে এখানে ছুটি দিয়ে দিলাম। ওকে, তাহলে ইনশাল্লাহ তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ইনকোয়ারিজ থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আচ্ছা আর একটা জিনিস মনে রাখবে, এই যে এই লেকচার গুলা ইউ উইল ফাইন্ড সাম কিছু কিছু এলাবোরেটেড আনসার আরো আছে, বই এলাবোরেট করা আছে। একটা হচ্ছে আরতি রাও, আর এই বইটা আমরা ইন্ডিয়ান পেরিওডন্টিক্স বইটা আমরা ফলো করেছি কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের পিংহ্যাম। তো তোমরা আরতি রাওটা খুব ইজি করে করা, তোমরা ইউ ক্যান ফলো দিস বুক। এন্ড অলসো আমাদের নিখিল মারওয়ান বলে আরেকজন রাইটার আছে ইন্ডিয়ান, সেটাও তোমরা ফলো করতে পারো, আরেকটু ইন ডেপথ আনসার যদি তোমরা খুঁজতে চাও। তা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করে ফেলি। আগামী দিন ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে, ম্যাডাম ক্লাস নেওয়া শুরু করবে তোমাদের অন্য আরেকটা চ্যাপ্টার থেকে। তো এইটার এই যে চ্যাপ্টার গুলো আমরা পড়লাম, এখান থেকে তোমাদের আইটেম পরবর্তীতে নেওয়া হবে। আর আমরা চাইবো তোমরা এখন পড়ো, যদি তোমরা একটা রিটেন পরীক্ষা এটার উপর একটা পরীক্ষা দিতে চাও, আমরা সেটাও নিতে পারি, উইল ডিসকাস ইট লেটার। তো তাহলে থ্যাংক ইউ তোমাদেরকে। আজকে আজকে আমরা এখানেই তাহলে শেষ করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum, sir. আজকে রোল কল করলাম না, সব প্রেজেন্ট আজকে ধরে নেই।